সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, যে যেখান থেকে আমার এই লাইভ ক্লাস দেখছেন এবং দেখবেন সকলকেই নেত্রকোনা অনলাইন স্কুলে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক, গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর বিষয় পদার্থবিজ্ঞান অধ্যায় ৮ প্রতিবিম্ব এবং লক্ষ্যবস্তু নিয়ে আলোচনা করব। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, যে টপিকসগুলি নিয়ে আমি আজকে আলোচনা করব তা হলো প্রতিবিম্ব, প্রতিবিম্বের প্রকারভেদ, সদ ও অসদ বিম্বের মধ্যে পার্থক্য, যে বিন্দু লক্ষ্যবস্তু এর প্রতিবিম্ব, বিস্তৃত লক্ষ্যবস্তু এর প্রতিবিম্ব এবং পার্শ্ব পরিবর্তন। সমতল দর্পণে যে আমাদের পার্শ্ব পরিবর্তন হয় সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে একটু লক্ষ্য করো, আমরা যদি এমন একটা গুলীয় দর্পণ হয়, আমরা কিন্তু এই গুলীয় দর্পণ সম্পর্কে আগে আলোচনা করেছি, এটা যদি তার প্রধান অক্ষ হয়, এটা যদি তার প্রধান ফোকাস হয়, এটা যদি বক্রতার কেন্দ্র হয়, তাহলে আমরা যদি জানি যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ এটা দর্পণে আপতিত হয়ে এসে কিন্তু কি করবে, এই দিক দিয়ে প্রতিফলিত হবে। তাহলে দেখা যায় ওইটা কি করতেছে, ওই একটা বিন্দু থেকে তারা মিলিত হচ্ছে। তাইলে আমরা তো কোনো বিন্দু উৎস থেকে এখান থেকে তোমার নিঃসৃত আলোক রশ্মি তোমার দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর তারা কি করছে, দ্বিতীয় একটা বিন্দুতে গিয়া মিলিত হয়েছে। আবার যদি এমন হয়, যেমন দেখো, আমরা দর্পণটা যদি উত্তল হয়, এই একটা আলোক রশ্মি এখানে আসলো, দর্পণে আসলো, আইসা সে কি করবে, এই দিক দিয়ে চলে যাবে। তখন দেখা যাবে এটাকে পিছন দিকে যদি বর্ধিত করি, তাহলে মনে হবে ওটা ওই বিন্দু থেকে আসতেছে। অর্থাৎ তাইলে এই ক্ষেত্রে দেখা যায় যে কোন বিন্দু উৎস থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরণের পর তারা দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হচ্ছে অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাইলে এখানে কিন্তু আমরা দুইটা ঘটনাই ঘটতে পারে, একটা হলো দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হচ্ছে, আর একটা হলো দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাহলে যদি তোমার ওই দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তখনই সেই দ্বিতীয় বিন্দুটাকেই বলবো আমরা প্রথম বিন্দুর প্রতিবিম্ব। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার দেখো আমরা সংজ্ঞাটা এখানে একটু লিখে দিয়েছি আমি, যে কোন বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুকেই প্রথম বিন্দুর বিম্ব বলা হবে। তাহলে আমরা কি এটা বুঝতে পারছি যে একগুচ্ছ আলোক রশ্মি, বিন্দু উৎস থেকে নিঃসৃত আলোক রশ্মি যদি তারা প্রতিফলিত বা প্রতিসরিত হইয়া দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তাহলে সেই দ্বিতীয় বিন্দুকে বলবো আমরা প্রথম বিন্দুর প্রতিবিম্ব বা শুধু বিম্ব। এবারে দেখো, এই বিম্ব এবং প্রতিবিম্বটাকে দেখো, আমি একটু মুছে দিই সেটা। এবারে দেখো, আমরা যে বিম্ব বা ইমেজ,
এটাকে কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হইলো বাস্তব বা সদ, আরেকটা হবে অবাস্তব বা অসদ। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমরা এই বিম্বটাকে আমরা কি করছি, দুইটা ভাগে ভাগ করছি। একটা হলো বাস্তব বা সদ, আর একটা হলো অবাস্তব বা অসদ। তাহলে এখানে যদি তোমার ওই যে প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মিগুচ্ছ যদি কোনো বিন্দুতে মিলিত হয়, মিলিত হইলেই কিন্তু আমরা দেখা যাবে সেই ক্ষেত্রে সদ বা বাস্তব বিম্ব গঠিত হবে। ওইটার ক্ষেত্রে আমরা বাস্তব বা সদবিম্ব গঠিত হবে। তাহলে আমরা সংজ্ঞাটা কি লিখব, যে কোনো বিন্দু উৎস থেকে, আগেরটার মতোই, যে কোনো বিন্দু উৎস থেকে যে এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি তোমার প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, তাহলে সেই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর আমরা বাস্তব বা সদবিম্ব বলতে পারি। আবার অবাস্তব এবং অসদ কোনটা হবে, এটার ক্ষেত্রে যদি কোনো দ্বিতীয় বিন্দু থেকে আসছে বলে মনে হয় বা অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবাম, কোনো বিন্দু উৎস থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ তোমার প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে আসছে বলে বা অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন সেই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর অবাস্তব বা অসদ প্রতিবিম্ব বা শুধুবিম্ব আমরা বলতে পারি। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, আমরা মিলিত হবে, এই ক্ষেত্রে আমরা মিলিত হবে। আর এই ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় বিন্দু থেকে অপসৃত হবে, এইটার ক্ষেত্রে অপসৃত হবে বা আসছে বলে মনে হবে, অপসৃত হবে বা আসছে বলে মনে হবে। দ্বিতীয় কোনো বিন্দু থেকে আসছে, আর এটার ক্ষেত্রে কি হবে, আমরা দ্বিতীয় কোনো বিন্দুতে গিয়ে মিলিত হবে। তাহলে কি আমরা ওই বাস্তব এবং সদ আর হইল অবাস্তব অথবা অসদ, এটা কি আমরা বুঝতে পেরেছি? তাহলে একটা হলো মিলিত হবে, আরেকটা হলো অপসৃত হচ্ছে বলে মনে হবে। এইবারে দেখো আমরা যাব তাহলে ওই সদ এবং অসদ বিম্বের মধ্যে কি পার্থক্য আছে। প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে আমরা পার্থক্য কিন্তু এভাবে লিখি যে সদ এবং অসদ বিম্বের মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলো। তারপরে কি করি, আমরা এরকম একটা ছক তৈরি করব। ছক তৈরি করলে এদিকে লিখবো আমরা যে সদ, আর এইদিকে হইলো অসদ বা বাস্তব আর হইলো অবাস্তব। প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে আমরা ওই বাস্তবের ক্ষেত্রে এখানে আমরা কি করব, ওই যে সদর ক্ষেত্রে বা বাস্তবের ক্ষেত্রে আমরা সদর সংজ্ঞাটা এখানে লিখব। এক্ষেত্রে আমরা সরাসরি সংজ্ঞাটা লিখব, আমরা যে সংজ্ঞাটা একটু আগে পড়ছি, শুধু এখানে আমরা লিখব কি সংজ্ঞা। তার মানে যে কোন বিন্দু উৎস থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, তাহলেই আমরা ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সদবিম্ব বলবো। আর এই ক্ষেত্রে লিখবো আমরা কি, এক নম্বরে অসদ বিম্বের সংজ্ঞাটা, যে এক গুচ্ছ কোন বিন্দু উৎস থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর অসদবিম্ব বলবো। এবার দেখো আমরা এই 2 নম্বরে এখানে আমরা লিখতে পারি যে এটার ক্ষেত্রে কি আলোক রশ্মির প্রকৃত মিলন ঘটে। এটার ক্ষেত্রে কি হয়, যে প্রকৃত মিলন ঘটে। আর এটার ক্ষেত্রে কি হয় না, যে প্রকৃত মিলন ঘটে না, প্রকৃত মিলন ঘটে না। আর 3 নম্বরে আমরা লিখতে পারি
এটা চোখে দেখা যায়, চোখে দেখা যায় ও পর্দায় ফেলা যায়। চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়। আবার এটার ক্ষেত্রে কি হয়, চোখে দেখা যায়, চোখে দেখা যায় কিন্তু এটা পর্দায় ফেলা যায় না। পর্দায় ফেলা যায় না। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, এটা চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়, যেটা সদ বা বাস্তব। আর এটার ক্ষেত্রে কিন্তু আমরা চোখে দেখা যায় কিন্তু সেটাকে পর্দায় ফেলা যায় না। এবারে দেখো 4 নম্বরে আমরা এটা অবতল দর্পণ ও উত্তল লেন্সে এটা উৎপন্ন হয়। উত্তল লেন্সে উৎপন্ন হয়। অবতল দর্পণের ক্ষেত্রে হতে পারে এবং উত্তল লেন্সে উৎপন্ন হয়। আবার এটার ক্ষেত্রে সব ধরনের লেন্স এবং দর্পণেই তোমার অবাস্তবটা হতে পারে, যে সব রকম দর্পণ ও লেন্সে উৎপন্ন হয়। এই মোটামুটি আমরা 4টা পার্থক্য আমরা নিয়ে নিলাম। প্রিয় শিক্ষার্থী দেখো, আমি আবার বলছি, তাহলে এই প্রথমে দেব আমরা সংজ্ঞা 2টা, তারপরে এটার ক্ষেত্রে প্রকৃত মিলন ঘটে, এটার ক্ষেত্রে প্রকৃত মিলন ঘটে না। এটা চোখে দেখা যায় ও পর্দায় ফেলা যায়, এটার ক্ষেত্রে চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। আর অবতল দর্পণ ও উত্তল লেন্সে উৎপন্ন হয়, আর সব রকম দর্পণ ও লেন্সেই উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার মনে হয় এটাতে আর তোমাদের কোনো সমস্যা নাই। এবারে দেখো আমরা যাব যে বিন্দু লক্ষ্যবস্তু, এটা আমরা কিভাবে হবে। তাহলে বিন্দু লক্ষ্যবস্তু যদি হয়, দেখো একটু লক্ষ্য করো, এটা নিলাম আমি একটা সমতল দর্পণ, তার নাম দেই আমি একটা M1 M2 একটা সমতল দর্পণ। তাহলে এই দর্পণের সামনে আমি ধরি ওই জায়গায় একটা লক্ষ্যবস্তু আছে ও। এইবার আমরা কি করলাম, ও থেকে দর্পণের উপর একটা আলোক রশ্মি এই ওটি পথে দর্পণে আপতিত হল। আমরা কি করলাম, ও থেকে একটা আলোক রশ্মি যে ওটি পথে দর্পণে আপতিত হয়ে আবার কি করব, সে যদি লম্ব বরাবর আসে তাহলে এদিকেই সে চলে যাবে, কারণ আমরা জানি যে লম্ব বরাবর আপতিত আলোক রশ্মি ওই লম্বর দিকে গিয়ে আবার প্রতিফলন হয়। এবার দেখো, এখান থেকে আরেকটা আলোক রশ্মি এইদিকে আমরা এই জায়গায় আসলো, এটা কিউ বিন্দুতে আপতিত হইল। আপতিত হওয়ার পরে সে কি করবে, এই ধরি আমরা এই কিউ আর পথে সে প্রতিফলিত হলো। প্রিয় শিক্ষার্থী,
এবারে দেখো আমরা এটা একটা প্রতিফলিত রশ্মি, এটাকে যদি আমরা একটু পিছন দিকে বাড়াই, এটাকেও যদি আমরা একটু পিছন দিকে বাড়াই, তাহলে দেখা যাচ্ছে এরা কি করতেছে, এটা এই বিন্দু থেকে আসছে বলে মনে হইতেছে। প্রতিফলিত রশ্মি দুইটা পিছন দিকে বাড়াই দিলে আমরা কি আই বিন্দু থেকে তারা মিলিত হইতেছে। তাইলে দেখা যাবে আমরা ওই আই বিন্দুটাই কিন্তু হবে এই ও বিন্দুর একটা প্রতিবিম্ব বা শুধু বিম্ব। তাহলে এইবারে এখানে আমি যদি একটা লম্ব এঁকে দেই, যাকে বলি আমরা অবিলম্ব, ধরি এটা কিউ এন, এটা একটা লম্ব, তাহলে এই ক্ষেত্রে এটা হবে আমরা আই কোণ, এটা হবে কি আর কোণ, এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ। এই দুইটা কোণ কিন্তু আমরা সবসময় সমান। তাহলে দেখো যে প্রিয় শিক্ষার্থী, আমি একটু এই বর্ণনাটা এখানে বলছি, জ্যামিতির মতো তোমরা লিখে নিবা। আমি দেখো বলি যে মনে করি M1 ও M2 একটা দর্পণ, তার সামনে ও একটা লক্ষ্যবস্তু, ও হতে একটা রশ্মি যে ও টিপোতে আপতিত হয়ে এই টিও পথেই প্রতিফলিত হয়। আবার ও থেকে আরেকটা রশ্মি যে ও কিউ পথে আপতিত হয়ে যে কিউ আর পথে প্রতিফলিত হয়। এবার এই প্রতিফলিত রশ্মি দুটাকে যদি আমি পিছন দিকে বর্ধিত করি, তাহলে তারা আই বিন্দুতে গিয়ে মিলিত হয়। তাহলে যদি আই বিন্দুতে তারা গিয়ে মিলিত হয়, আবার এই কিউ বিন্দুতে আমরা যদি একটা কিউ এন লম্ব অঙ্কন করি, তাহলে এইটা আপতন কোণ, এটা হবে প্রতিফলন কোণ। তাহলে এখানে এই আইটাই হবে আমার কি, যে ও এর একটা বিম্ব বা শুধু বিম্ব বা প্রতিবিম্ব। এবং এটা কিন্তু আমরা কি হবে, অসদ প্রতিবিম্ব, কারণ সেটা আসছে বলে মনে হবে, অথবা দর্পণের পিছনে গঠিত হচ্ছে, যে পিছনে হইলেও অবাস্তব বা অসদ বিম্ব গঠিত হয়। তাহলে এইটুকু বর্ণনাটা তোমরা লিখে নিবে, আমি কিন্তু আর এটা লিখলাম না, চিত্রের মতো নিজের মতো করে তোমরা তৈরি করবা। যে মনে করি আমি আবার বলছি, দেখো M1 M2 একটা সমতল দর্পণ, তার সামনে ও একটা লক্ষ্যবস্তু, ও হতে একটা রশ্মি ও টি পথের দর্পণে আপতিত হয়ে যে টিও পথে প্রতিফলিত হয়। আবার আরেকটা রশ্মি ও হতে ও কিউ পথে আপতিত হয়ে যে কিউ আর পথে প্রতিফলিত হয়। আর এই কিউ বিন্দুতে যে কিউ এন একটা যদি লম্ব হয় অবিলম্ব, তাহলে এটা হবে আপতন কোণ আই কোণ, এটা হবে প্রতিফলন কোণ আর কোণ। এইবার প্রতিফলিত রশ্মি দুইটাকে যদি আমরা পিছন দিক দিয়ে বাড়ায় দেই, তাহলে সেটা আই বিন্দুতে মিলিত হয়। তাহলে এই আই বিন্দু ও বিন্দুর একটা অবাস্তব বিম্ব। তাহলে এবারে দেখো আমরা এইটুকু লেখার পর এখন আমরা কি কাজটা করব, তাইলে এনে আমরা টিও সমান্তরাল কি হবে কিউএন। তাহলে এই টিও এবং কিউএনটা যদি সমান্তরাল হয়, আর এটা কি তার, যে ও কিউ তাদের ছেদক, যদি তাই হয়, তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি, যে এই কোণ সমান আই কোণ। তাহলে আমি লিখতে পারি দেয়ারফর যে টি ও কিউ কোণ ইজ ইকুয়াল টু যে ও কিউ এন কোণ ইজ ইকুয়াল টু আই। প্রিয় শিক্ষার্থী, এটা যদি আমরা আই কোণ হয়, আবার দেখো আবার কিন্তু আমি টিও সমান্তরাল কিউএন, তাহলে এই ক্ষেত্রে আমরা এটা হবে কি তার ছেদক। তাহলে এই আই কিউ তাদের ছেদক, যদি তাই হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এই কোণ সমান এই কোণ। এটা কিন্তু কেন হবে, অনুরূপ কোণ বিধায়।
তাইলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে টি আই কিউ কোণ ইজ ইকুয়াল টু যে এন কিউ আর কোণ ইজ ইকুয়াল টু আর। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা কিন্তু আরেকটা জিনিস জানি যে প্রতিফলনের সূত্র অনুযায়ী এই কোণ আর এই কোণ কি হবে? সমান। কিন্তু আমরা এটা জানি যে আই ইজ ইকুয়াল টু আর, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তাহলে যদি আপতন কোণ সমান প্রতিফলন কোণ হয়, তাহলে এই তত্ত্ব আর এই তত্ত্ব থেকে আমরা বলতে পারি যে এই কোণ এই কোণের কি হয়ে যাবে? সমান। দেখো, তাহলে আমি উপরে একটু মুছে দেই। তাহলে আমরা এখানে পাইলাম কি? যে টি ও কিউ কোণ ইজ ইকুয়াল টু হবে যে টি আই কিউ কোণ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম এই কোণের সমান। এখন দেখো, এটা যদি তার উপর লম্ব হয়, তাহলে আমরা এই কোণটা কি হবে? সমকোণ। এটাও কি হয়ে যাবে? সমকোণ। তাহলে এইটা এবং এইটাই দুইটা কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে যদি সমকোণী ত্রিভুজ হয়, এই ক্ষেত্রে দেখো আমরা এই দুইটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাই? দেয়ারফর যে টি ও কিউ এবং যে টি আই কিউ সমকোণী ত্রিভুজে তাহলে এই দুইটা সমকোণী ত্রিভুজে আমরা কি এই কোণ সমান এই কোণ দেখতে পারি যে টি ও কিউ কোণ সমান যে টি আই কিউ কোণ। এটা আমরা প্রমাণটা আগেই করে নিছি। দেখো, আমি একটু মুছে দিই। এবারে দেখো যে টি কিউ ইজ ইকুয়াল টু টি কিউ, এটা কি? সাধারণ বাহু। সাধারণ বাহু। তাহলে এটা যদি সাধারণ বাহু হয়, আমরা কিন্তু জানি যে সমকোণী ত্রিভুজের একটা কোণ আর একটা বাহু সমান হলে কি সর্বসম? কারণ হলো একটা তো সমকোণ আছেই সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে দেয়ারফর যে ত্রিভুজ টি ও কিউ ইজ ইকুইভ্যালেন্ট টু ত্রিভুজ টি আই কিউ। তাহলে এই দুইটা ত্রিভুজ কি আমরা সব দিকে সমান? যদি দুইটা ত্রিভুজ সব দিকে সমান হয়, তাহলে অবশ্যই আমরা বলতে পারি এই বাহু এই বাহুর সমান। তাহলে এখানে আমরা লিখব দেয়ারফর যে ও টি ইজ ইকুয়াল টু হবে টি আই। তার মানে আমরা কিন্তু এই সিদ্ধান্তে পাই, অর্থাৎ যে কোন দর্পণের সামনে তোমার লক্ষ্যবস্তুর দূরত্ব যত হবে, প্রতিবিম্বের দূরত্ব ঠিক ততই হবে। অর্থাৎ লক্ষ্যবস্তু যত সামনে, দর্পণের যত সামনে হবে, যে প্রতিবিম্বটাও দর্পণের ঠিক তত পিছনে গঠিত হবে। এটা আমরা সিদ্ধান্ত নিতে পারি। তাহলে আমরা লিখে দিব, অর্থাৎ যে কোন দর্পণের লক্ষ্যবস্তু যত সামনে হবে, বিম্ব ঠিক তার তত পিছনে গঠিত হবে। তাহলে কি আমরা এটা বুঝতে পেরেছি? দেখো, আমি আবার একটু তোমাদেরকে বলছি যে এটা হলো আমার একটা দর্পণ, সমতল দর্পণ। তার সামনে ও একটা লক্ষ্যবস্তু, ও থেকে একটা রশ্মি ওটি পথে আপতিত হয়ে টিও পথেই প্রতিফলিত হয়। আবার আরেকটা রশ্মি ও কিউ পথে আপতিত হয়ে কিউ আর পথে প্রতিফলিত হয়। আর এখানে কিউ আইন হলো একটা অবিলম্ব। এবার এই প্রতিফলিত রশ্মি দুইটাকে যদি আমরা পিছন দিকে বাড়াই, তাহলে তারা আই বিন্দুতে মিলিত হয়। তাহলে এই আই বিন্দুটাই হবে কি? যে ও বিন্দুর একটা অবাস্তব বা অসদ প্রতিবিম্ব। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা যদি এইটা আর এটা সমান্তরাল হয়, আর এটা হলো কি তার ছেদক, তাহলে আমরা লিখতে পারি এই কোণ সমান এই কোণ। আবার যদি এইটা আর এটা সমান্তরাল হয়, এটা তার ছেদক হয়, তাহলে আমরা এই কোণ সমান হবে এই কোণ, এটা হবে অনুরূপ কোণ। আবার তাইলে আমরা এই কোণ আর এই কোণ সমান আমরা প্রতিফলনের সূত্র থেকে জানি
তার যেহেতু এই কোণ আর এই কোণ সমান ছিল, তাহলে আমরা বলতে পারি এই কোণ আর এই কোণ সমান। তাহলে যদি এই কোণ আর এই কোণ সমান হয়, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই দুইটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাইছি এই কোণ সমান এই কোণ, আর এটা হলো উভয় ত্রিভুজের সাধারণ বাহু। সুতরাং ত্রিভুজ দুইটা কি সর্বসম? যদি সর্বসম হয় তাহলে এই ওটি সমান হবে আইটি, অর্থাৎ দর্পণ থেকে লক্ষ্যবস্তু যত সামনে হবে প্রতিবিম্ব ঠিক তত পিছনে গঠিত হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার মনে হয় এটাতে আর তোমাদের সমস্যা হবে না। এবারে দেখো আরেকটা যাব আমরা, যে বিস্তৃত লক্ষ্যবস্তু। তাহলে বিস্তৃত লক্ষ্যবস্তুটা আমরা কিভাবে হবে দেখো। এই আমি ধরে নিলাম একটা সমতল দর্পণ, তার সামনে এখানে একটা এই দড়ি, এটাকে আমরা যে এক্স ওয়াই একটা বিস্তৃত বস্তু আছে, এখানে একটা বিম্ব, এখানে একটা বিম্ব। আচ্ছা, এবারে আমরা এটাকে আগের মতো ধরে নেই, M1 M2 একটা সমতল দর্পণ। তাইলে এইবার দেখো যে এখান থেকে এটা যেন আমরা সমান থাকে, আমরা এই সমান্তরালেই নেই। এবার এখান থেকে একটা রশ্মি এই জায়গায় আপতিত হইল, এটা আমরা একটা বিন্দু ধরে নেই, ধরি এটা কিউ বিন্দুতে আপতিত হইল। আপতিত হয়ে সে কি করবে? এই দিকে প্রতিফলিত হবে। এবার দেখো এখান থেকে আরেকটা রশ্মি এই জায়গায় আপতিত হইল, এখানে আপতিত হইল। ধরি হয়ে সেও কি করলো? এই দিকে গিয়ে প্রতিফলিত হলো। এখানে যদি আমার একটা চোখ থাকে, এখান থেকে আমরা দেখব, তাহলে দেখলে দেখা যাবে এই বিন্দুটাকে আমরা ধরে নেই এফ বিন্দুতে আপতিত হইল। তো এবারে এটাকে যদি আমরা পিছন দিক দিয়ে বাড়াই, আবার দেখো এই প্রতিফলিত রশ্মিটাকে আমরা পিছন দিক দিয়ে বাড়াই দিলাম, এটাকেও কি করলাম আমরা পিছন দিক দিয়ে বাড়াই দিলাম। বাড়াই দিলে দেখা যাবে এখানে একটা বিম্ব গঠন হবে, এটাকে ধরবো আমরা এক্স ড্যাশ, এটাকে ধরবো আমরা ওয়াই ড্যাশ। তাহলে এই এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশটাই হবে কিন্তু এই এক্স ওয়াই এর একটা প্রতিবিম্ব, এবং ওইটার দৈর্ঘ্যটাও কিন্তু হবে ওইটার দৈর্ঘ্যের সমান। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা কিন্তু আগের মতোই লাগবো, যে মনে করি M1 ও M2 একটা সমতল দর্পণ। তাহলে যদি এটা একটা সমতল দর্পণ হয়, তার সামনে এই এক্স ওয়াই একটা লক্ষ্যবস্তু, এই ওয়াই বিন্দু থেকে একটা রশ্মি দর্পণের ওয়াই কিউ বিন্দুতে আপতিত হয়ে তোমার ওই দিকে গিয়ে প্রতিফলিত হয়। আবার এক্স থেকে একটা রশ্মি দর্পণের এক বিন্দুতে আপতিত হয়ে এটাও গিয়া ওই এদিকে গিয়ে প্রতিফলিত হয়, চোখের আমরা দেখি। এবারে এই প্রতিফলিত রশ্মি দুইটাকে যদি আমরা পিছন দিক দিয়ে বর্ধিত করি, তাহলে দেখা যাবে ওইটা ওয়াই ড্যাশ বিন্দু থেকে আইতেছে, আর এটা এক্স ড্যাশ বিন্দু থেকে আইতেছে। এই দুইটা যদি আমরা একটা যোগ করে দেই, তাহলে ওই এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশটাই হবে যে এক্স ওয়াই এর একটা প্রতিবিম্ব। প্রিয় শিক্ষার্থী, এর দৈর্ঘ্যটাও কিন্তু হবে আমরা কি, এখানে যতটুকু দৈর্ঘ্য হচ্ছে এখানেও কিন্তু ঠিক ততটুকুই দৈর্ঘ্য হবে। এটা হবে আমার যে বিস্তৃত বস্তুর বিম্ব গঠন। তাহলে আমার মনে হয় এটাও তোমরা আর সমস্যা হবে না। তাই লেখাটা আমি আবার বলছি, যে তোমরা এইভাবে লিখে নিবা, যে মনে করি আগেরটার মতোই M1 ও M2 একটা সমতল দর্পণ, তার সামনে এক্স ওয়াই একটা বিস্তৃত বস্তু, ওয়াই থেকে একটা রশ্মি দর্পণের কিউ বিন্দুতে আপতিত হয়ে
আমরা ওই দিকে প্রতিফলিত হয় চোখের দিকে, আবার এক্স থেকে একটা রশ্মি দর্পণে এফ বিন্দুতে আপতিত হয়ে ওইটা চোখের দিকে প্রতিফলিত হয়। তাহলে এই প্রতিফলিত রশ্মি দুইটাকে যদি আমরা পিছন দিক দিয়ে বর্ধিত করি তাহলে দেখা যাচ্ছে সেটা এই এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ বিন্দু থেকে মিলিত হইতেছে। তাহলে এইটা যদি আমরা যোগ করে দিই তাহলে ওই এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশটাই হবে এক্স ওয়াই এর একটা প্রতিবিম্ব। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা যে পার্শ্ব পরিবর্তন এটা আসলে কি, যে এটাও কিন্তু আমরা সমতল দর্পণে হয় সাধারণত, আমরা বাস্তব জীবনে আমরা দেখে থাকি। আমরা যদি কোনো আয়নার সামনে দাঁড়াই, যেমন ড্রেসিং টেবিলের সামনে যদি দাঁড়াই, তাহলে আমরা যদি ওই ডান হাতটাকে কিন্তু মনে হয় আমাদের বাম হাত, নিশ্চয়ই তোমরা সেটা লক্ষ্য করেছো, এবং বাম হাতটাকে কিন্তু মনে হয় ডান হাত, হয় না এরকম? আসলে কিন্তু যখন সমতল দর্পণে বিম্ব গঠিত হয় তখনই কিন্তু সাথে সাথেই তার পার্শ্ব পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ বাম দিকটা ডান দিক হয়ে যাবে মনে হবে এবং ডান দিকটাকে বাম দিক মনে হবে। তাহলে এই আমাদের দেহের যে এই সমস্ত দেহটারই কিন্তু এরকম একটা পরিবর্তন হয়, পার্শ্বের দিকে পরিবর্তন হয়, আর এটাকেই কিন্তু বলে থাকি আমরা পার্শ্ব পরিবর্তন। তাহলে যে প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে পার্শ্ব পরিবর্তনটা কি সমতল দর্পণে হয় এবং সেটা বাম হাতকে ডান হাত মনে হয়, ডান হাতকে বাম হাত মনে হয়, তাই না? আর যেন আমাদের সমস্ত দেহটাই পরিবর্তন হয়। আর আসলে সেটা কিন্তু ওই যে আমরা এর আগে যেটা পড়ছিলাম, আমরা লক্ষ্যবস্তুর দূরত্ব যত, বিম্বের দূরত্ব কিন্তু তত হওয়ার কারণেই কিন্তু সেটা এরকম হয়। এবারে দেখো, তাহলে আমরা কি এটা পারবো, এটা পার্শ্ব পরিবর্তনটা কি, আর এটা কিন্তু সমতল দর্পণে গঠিত হয়। এবারে দেখো আরেকটা, যে আমি আছি বা তোমরা আছো, যে তোমার পূর্ণবিম্ব দেখতে গেলে আমাদের এই দর্পণটা কতটুকু হতে হবে। তাহলে এটা কিন্তু আমি একটু বলে দেই, ওই আমরা যেভাবে করেছি আগের কাজটি, যে বিন্দুর লক্ষ্যবস্তু থেকে বিম্ব যেভাবে দেখেছি বা বিস্তৃত লক্ষ্যবস্তু থেকে বিম্ব যেভাবে করছি, তোমরাও কিন্তু সেইভাবেই করবা। তাহলে এখানে যে নিজের পূর্ণবিম্ব দেখতে গেলে, যে নিজের পূর্ণবিম্ব দেখতে হলে যে দর্পণের দৈর্ঘ্য অবশ্যই বা কমপক্ষে, দর্পণের দৈর্ঘ্য কমপক্ষে লক্ষ্যবস্তুর অর্ধেক হতে হবে। অর্থাৎ দর্পণটা যদি, যার আমরা পূর্ণবিম্বটা দেখতে চাবো তার যদি অর্ধেক হয় তাহলেই কিন্তু আমরা পূর্ণবিম্ব দেখতে পাবো, কমপক্ষে অর্ধেক। অর্ধেকের সাথে কম হইলে কিন্তু আমরা পূর্ণবিম্ব দেখবো না, আবার বেশি হইলে কোনো সমস্যা নেই। তাহলে কমপক্ষে আমরা অর্ধেক হতে হবে। এটা তোমরা থাকবে বাড়ির কাজ, এটা তোমরা নিজেরা যে কাজটা করে নিবা, ওই আমরা আগে যেভাবে কাজটি করছি ঠিক একইভাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার লাইভ ক্লাস আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকল।